স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি তানিয়া হারুন, যাচ্ছি পুরো খবরে। আমেরিকার সাথে চুক্তির বিষয়ে অনুমোদন করেছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। ট্রুথ সোশ্যালের এক পোস্টে এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, চুক্তির বিষয়টি অনুমোদিত হওয়ায় বৃহস্পতিবার রাতে ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। তবে ট্রাম্পের দাবি নাকচ করেছে ইরান। বৃহস্পতিবার রাতে ইরানে আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হুমকি দেন ইরানের জ্বালানি তেল রপ্তানির মূল অবকাঠামোর কেন্দ্র খার্ক দ্বীপ দখলেরও। কিন্তু এর কিছুক্ষণ পর হঠাৎই সুর পাল্টে ট্রাম্প জানালেন, তেহরানের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে, ফলে শেষ মুহূর্তে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনায় দেশটির নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে অগ্রসর হয়েছে। ট্রাম্প আরও জানান, সব পক্ষ তা অনুমোদনও করেছে। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে সব পক্ষ বলতে ট্রাম্প আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, তুর্কি, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিশর সহ আরও কয়েকটি দেশের নাম উল্লেখ করেছেন। পরে হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি বলেন, সপ্তাহ শেষে ইউরোপের কোথাও আমেরিকার সঙ্গে ইরানের এই চুক্তি সই হতে পারে, তবে তিনি এই আয়োজনে থাকতে পারবেন না। তার পরিবর্তে ওয়াশিংটনের পক্ষে সেখানে উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালী উন্মুক্ত হবে। এদিকে ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘেই জানান, আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ইরান এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বলেও স্পষ্ট জানান তিনি। বলেন, চুক্তির খসড়ার বেশিরভাগ অংশ এরই মধ্যে চূড়ান্ত হয়েছে, কিন্তু আমেরিকা অতিরিক্ত দাবি করছে, নতুন নতুন অনুরোধ যুক্ত করছে। এ সময় পাকিস্তানের পাশাপাশি কাতার, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বলে জানান ইসমাইল বাঘেই। জ্বালানি সহ বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর অচলাবস্থার জন্য আমেরিকাকে দায়ী করেন তিনি। বলেন, আমেরিকা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এই প্রণালীকে তুলনামূলক কম নিরাপদ করে তুলছে। এর আগে ফার্স্ট নিউজ এজেন্সি জানায়, আমেরিকার সাথে কোনো ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়টি নাকচ করে দিয়েছে আইআরজিসি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিতের ঘোষণার পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম। শুক্রবারও তেলের দামে পতনের ধারা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.21 বা 1.3% কমে দাঁড়িয়েছে $89.17। অন্যদিকে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেল $1.23 কমে দাঁড়ায় $86.48। তেলের এই মূল্য পতনের ফলে সপ্তাহ জুড়ে দুই ধরনের বেঞ্চমার্ক তেলের দাম কমেছে। সপ্তাহের হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম 4.2% কমেছে। একই সময়ে WTI এর দাম কমেছে 4.4%। আবারও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে চালানো এই হামলায় বিমানবন্দরের প্রধান রাডার স্টেশন ও বিমান ট্রাফিক ব্যবস্থাপনা সরঞ্জাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আমেরিকার সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে ইরান এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলার পরপরই কুয়েত কর্তৃপক্ষ দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এছাড়া নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান চলাচলে বিধিনিষেধ বহাল থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। চলতি মাসে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এটি ইরানের দ্বিতীয় হামলা। এই হামলার ঘটনাকে পরিকল্পিত ও জঘন্য আগ্রাসন হিসেবে অভিহিত করেছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশেষে তুলে নেওয়া হলো পেন্টাগনে জারি করা লকডাউন। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের বাতাসে বিপজ্জনক রাসায়নিক থাকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই গুরুত্বপূর্ণ এই কার্যালয় ভবনের কয়েকটি তলায় লকডাউন জারি করা হয় জরুরি পরীক্ষা নিরীক্ষা। তাতে সেখানকার বাতাসে কোনো বিষাক্ত বা বিপজ্জনক রাসায়নিক গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন নিরাপত্তা কর্মকর্তারা। বরং এটি ছিল ভবনের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার কারিগরি ত্রুটিতে একটি ভুল সতর্কবার্তা।
আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের ভেতরের বাতাসের মানজনিত সমস্যা বা সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতির সন্দেহ করা হয়। এরপর বৃহস্পতিবার কয়েকটি তলায় সাময়িক লকডাউন জারি করে কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত কোনো বিপজ্জনক উপাদানের উপস্থিতি না মেলায় তুলে নেওয়া হয়েছে লকডাউন আদেশ। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক এক্স বার্তায় জানান, পেন্টাগনের ভবনে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও সেখানকার বাতাসে মান সংক্রান্ত একটি ত্রুটি ধরা পড়ে। এর গুরুত্ব ও উৎস পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবেই নির্দিষ্ট কিছু এলাকায় প্রোটোকল অনুযায়ী শেল্টার ইন প্লেস নির্দেশ জারি করা হয়। সিএনএন জানায়, ত্রুটি ধরা পড়ার পর পেন্টাগন ভবনের 4 থেকে 7 নম্বর করিডোরের 2য় থেকে 5ম তলা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়। এ সময় কিছু অংশ থেকে কর্মচারীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি এতটাই সংবেদনশীল ছিল যে ভবনের ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গ্যাস মাস্ক ও সম্পূর্ণ রাসায়নিক প্রতিরক্ষামূলক পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা যায়। লকডাউন জারির পর পেন্টাগনের নিজস্ব ফোর্স প্রোটেকশন এজেন্সির হ্যাজম্যাট বা বিপজ্জনক পদার্থ মোকাবিলাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সাহায্য করতে পাশের আর্লিংটন কাউন্টির ফায়ার অ্যান্ড EMS এর একটি বিশেষ দলও সেখানে প্রবেশ করে। শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। টানা 1 থেকে 2 ঘন্টা নিবিড় পরীক্ষা নিরীক্ষা ও ভেতরের বাতাস পুনর্মূল্যায়নের পর নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত হন যে সেখানে কোনো বিষাক্ত বা বিপজ্জনক রাসায়নিক গ্যাস ছিল না। পরে এই ঘটনার বিষয়ে অবগত দুটি সূত্র সিএনএনকে জানায়, পেন্টাগনের এই লকডাউন মূলত ভবনের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার একটি কারিগরি ত্রুটি বা ভুল সতর্কবার্তা ছিল। এরপরই পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়। একই সাথে লকডাউন প্রত্যাহার করে কর্মচারীদের নিজ নিজ ডেস্কে ফেরার অনুমতি দেওয়া হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বজুড়ে চলছে ক্ষমতার লড়াই, আর এই লড়াইয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন নিরীহ সাধারণ মানুষ। কখনো ফিলিস্তিন ইসরায়েল, কখনো রাশিয়া ইউক্রেন, আবার কখনো ইরান আমেরিকা ও লেবানন ইসরায়েল সংঘাত। এসব যুদ্ধে এখন পর্যন্ত ঘরছাড়া হয়েছেন কয়েক কোটি মানুষ। জীবন বাঁচাতে কেউ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে, তবে কেউ আবার বাধ্য হয়ে থাকছেন জন্মভূমিতে। সম্প্রতি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন জানায়, যুদ্ধ আর সংঘাতে বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অন্তত 11,78,00,000। বিশ্বে প্রতি 70 জনে একজন বা অন্তত 11,78,00,000 মানুষকে জোর করে বাস্তুচ্যুত করা হয়েছে। এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR। তবে সংস্থাটি জানায়, গত 10 বছরের মধ্যে এই প্রথমবারের মতো বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কিছুটা কমেছে। কিন্তু বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমলেও কাটেনি দীর্ঘমেয়াদী শরণার্থী সংকট। সংস্থাটি জানায়, 2025 সালের সংঘাত ও নিপীড়নের কারণে 54 লাখ মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে, যার ফলে বিশ্বজুড়ে শরণার্থী বা শরণার্থী সদৃশ পরিস্থিতিতে থাকা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে 4,16,00,000-এ। এদের মধ্যে শুধুমাত্র ফিলিস্তিনি শরণার্থী 60 লাখ। একই সময়ে প্রায় 1,47,00,000 শরণার্থী মানুষ নিজ দেশ বা এলাকায় ফিরে গেছেন। এই সংখ্যা 2024 সালের তুলনায় 49% বেশি এবং 1965 সালের পর UNHCR এর রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। বিশ্বের মোট শরণার্থীর প্রায় 72% মানুষ এসেছে ভেনেজুয়েলা, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, সুদান ও সাউথ সুদান, এই 7টি দেশ থেকে। আর সবচেয়ে বেশি অর্থাৎ 1/3 বেশি শরণার্থী বাস করছে কলম্বিয়া, জার্মানি, তুর্কি, উগান্ডা, ইরান, চাদ ও পাকিস্তানে। 2025 সালে প্রায় 29 লাখ আফগান নাগরিক দেশে ফিরে গেছেন, যার মধ্যে 19 লাখই শরণার্থী। এই সংখ্যা আগের বছরের চেয়ে 5 গুণ বেশি। মূলত প্রতিবেশী ইরান ও পাকিস্তানের কঠোর নীতির কারণে তারা ফিরতে বাধ্য হয়েছেন। এই ব্যাপক প্রত্যাবর্তনের ফলে বিশ্বজুড়ে আফগান শরণার্থীর সংখ্যা 2024 সালের 58 লাখ থেকে কমে 2025 সালে 37 লাখে নেমে আসে।
এছাড়া এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম বৃহত্তম বাস্তুচ্যুতি সংকটে থাকা সিরিয়ায় 2025 সালে প্রায় 13 লাখ মানুষ ফিরে গেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় 3 গুণ। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে 2025 সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে সিরীয় শরণার্থীর সংখ্যা 60 লাখ থেকে কমে 47 লাখে দাঁড়িয়েছে। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর সহিংস দমন পীড়নের মুখে দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর 7.5 লাখেরও বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে আসে। এরপর ক্রমান্বয়ে বাড়তে থাকে এই সংখ্যা। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সবশেষ তথ্যে বাংলাদেশের নথিবদ্ধ রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 10,06,000 বলে জানিয়েছে UNHCR। এদিকে মধ্যপ্রাচ্যের সংকট ইতিমধ্যে 2026 সালের বৈশ্বিক বাস্তুচ্যুতির প্রবণতাকে প্রভাবিত করেছে। ফেব্রুয়ারির শেষে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরানে প্রায় 32 লাখ মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে 2রা মার্চ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলা ও এলাকা ছেড়ে যাওয়ার আদেশের কারণে লেবাননে প্রায় 10 লাখ মানুষ ইতিমধ্যেই ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ভারতের মণিপুরে অব্যাহত রয়েছে সহিংসতা। বৃহস্পতিবার ভোরে কামজং জেলার কুলতুক গ্রামে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত আরও 2 জন। আগুন দেওয়া হয়েছে 6টি বাড়িতে। পুলিশের এক কর্মকর্তা জানান, ভোর 4:30টার দিকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত একটি সশস্ত্র দল গ্রামটিতে হামলা চালায়। এনডিটিভি জানায়, সশস্ত্র এই হামলার কয়েক ঘন্টা আগেই নিখোঁজ হয় নাগা বেসামরিক নাগরিকের বলে ধারণা করা মরদেহ ইম্ফলের একটি হাসপাতালে আনা হয়, যা রাজ্য জুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। বুধবার সন্ধ্যা থেকেই নিহতদের স্বজন, সম্প্রদায়ের নেতা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন। মরদেহ পৌঁছানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় শোকাহত স্বজন ও স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। রেকর্ড গড়েছে পাকিস্তানের প্রবাসী আয়। চলতি বছরের মে মাসে দেশটিতে রেমিটেন্স এসেছে প্রায় $450 বিলিয়ন, যা এখন পর্যন্ত এক মাসে পাওয়া সর্বোচ্চ টাকার অঙ্ক। এই রেকর্ড প্রবৃদ্ধি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা করছেন অর্থনীতিবিদরা। পাকিস্তানে ইতিহাসের সর্বোচ্চ মাসিক প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে চলতি বছরের মে মাসে। 2026 সালের মাঝামাঝিতে এসে দেশটি বিদেশে অবস্থানরত নাগরিকদের কাছ থেকে $4.251 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে, যা এখন পর্যন্ত এক মাসে পাওয়া সর্বোচ্চ অঙ্ক হিসেবে রেকর্ড গড়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট অব ব্যাংক পাকিস্তান SBPর বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী মে মাসে প্রাপ্ত রেমিটেন্স এপ্রিল মাসের তুলনায় 20.2% বেশি এবং গত বছরের একই সময়ের তুলনায় 15.4% বেশি। অর্থনীতিবিদদের মতে এই রেকর্ড প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে বহিরাগত অর্থনৈতিক অবস্থানকে আরও স্থিতিশীল করবে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের বাড়তি অর্থ প্রেরণকে এই প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। বিশ্লেষকরা আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে মৌসুমী রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় মে মাসে এমন বড় অঙ্কের অর্থ দেশে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাসে পাকিস্তানের মোট রেমিটেন্স দাঁড়ায় $38.1 বিলিয়ন, যা আগের বছরের একই সময় ছিল $34.9 বিলিয়ন। ফলে বছরের রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে 9.2%। অর্থনীতিবিদদের আশা, বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে চলতি অর্থ বছরে পাকিস্তান ইতিহাসের সর্বোচ্চ বার্ষিক রেমিটেন্স অর্জন করতে সক্ষম হবে, যা দেশের বৈদেশিক মুদ্রা বাজার ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে গত 2 দিনের অভিবাসন বিরোধী সহিংসতায় চরম আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। মঙ্গল ও বুধবার রাতে অভিবাসীদের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টের সড়ক জুড়ে এখন ধ্বংসস্তূপের চিহ্ন। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি পুড়ে যাওয়া সুপারমার্কেট, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়ে যাওয়া খাদ্যপণ্য ও ভাঙা আসবাবপত্র। মূলত একটি ছুরি হামলাকে কেন্দ্র করে এই সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে উগ্রপন্থীরা সরাসরি সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে। বেলফাস্ট ইসলামিক সেন্টারের নির্বাহী কমিটির সদস্য কাশিম আকরাম এই পরিস্থিতিকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। We're getting a lot of calls at the moment. The levels of distress are very, very high. নিরাপত্তার স্বার্থে এবং স্থানীয় পুলিশের পরামর্শে ইসলামিক সেন্টারটি সন্ধ্যার পর বন্ধ রাখা হচ্ছে। আকরাম জানান, এটি কেবল একটি প্রার্থনার জায়গা নয়, বরং অসহায় মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। এটি বন্ধ থাকায় অনেক একাকী ও দুস্থ মানুষ আরও বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। The center isn't just a place where people visit to pray. It's used as a safe space. It's used as for other activities, for socializing. There's a lot of people who are vulnerable at the moment, who are socially isolated. তবে সহিংসতার মাঝেও আশার আলো দেখছেন আয়ারল্যান্ডের জন্ম ও বেড়ে ওঠা আকরাম। তার মতে, ঘৃণা ছড়ানোর লোক সংখ্যায় খুবই কম। স্থানীয়রা এই সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। পরিস্থিতি যেন নতুন করে আবারও খারাপের দিকে যেতে না পারে তা নিশ্চিতের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ানো হয়েছে নজরদারি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। 3 বছরের বেশি সময় কোমায় থাকার পর মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 47 বছর। শুক্রবার সকালে রাজপ্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:48 ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজকুমারী। 2022 সালের ডিসেম্বরে কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। চিকিৎসকদের মতে হৃদযন্ত্রে মাইক্রোপ্লাজমা সংক্রমণের কারণে কোমায় চলে যান রাজকুমারী। চিকিৎসক দল সর্বোচ্চ নিবিড় চিকিৎসা সেবা দিলেও তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে। রাজকুমারী বাজরাকিতিয়াবা ছিলেন থাইল্যান্ডের রাজা বাজিরালঙ্কর্ণরের 7 সন্তানের মধ্যে সবার বড়। 1978 সালের 7 ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। কারাগার সংস্কার এবং নারী বন্দীদের অধিকার নিয়ে কাজের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। দক্ষিণ পূর্ব এশিয়ায় আইনের শাসন বিষয়ক জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। নিজের জীবন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করতে যাচ্ছে 10 বছর বয়সী ফ্যাশন ডিজাইনার মায়ক্স আলেকজান্ডার। 2023 ডেনভার ফ্যাশন উইকে নিজের ডিজাইন প্রদর্শন করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। আগামী রবিবার নিউ ইয়র্কের ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালে নিজের ডকুমেন্টারি প্রদর্শন করবে ম্যাক্স। মাত্র 4 বছর বয়স থেকেই ফ্যাশন ডিজাইনিং নিয়ে আগ্রহ ম্যাক্স আলেকজান্ডারের। পৃথিবীর সবচেয়ে কম বয়সী ফ্যাশন ডিজাইনার হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে সে। 2023 ডেনভার ফ্যাশন উইকে 15টি ডিজাইন প্রদর্শনের মধ্য দিয়ে ডিজাইনার হিসেবে নিজের যোগ্যতার জানান দেয়। এবার নিজের জীবন নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী করতে যাচ্ছে ম্যাক্স। আলেকজান্ডারের মতে ঠিক কোন জিনিসটা তাকে ফ্যাশন ডিজাইনিংয়ে আগ্রহ করেছে তা সে জানে না, তবে এই ডিজাইনিংয়ের মধ্য দিয়ে নিজের সৃজনশীলতাকে সহজে প্রকাশ করতে পারে। শুধু কাপড় নয়, চামচ বা ফল কিংবা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার, যে কোনো জিনিস দিয়েই সে বানাতে পারে সুন্দর সুন্দর ডিজাইন। চারপাশের পরিবেশ থেকেই অনুপ্রেরণা নেয় এই শিশু ডিজাইনার। যেমন কফি বিনের ব্যাগ দিয়ে সে ড্রেস ডিজাইন করে ফেলতে পারে। তার মতে এ ধরনের উপকরণ অনেক টেকসই হয়।
বিভিন্ন ধরনের ড্রেস, টি শার্ট ও হুডি সহ তার ডিজাইন করা বিভিন্ন জিনিস ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে। নারী, পুরুষ ও শিশু সবার জন্যই ডিজাইন করে পোশাক। স্কুলের 5th গ্রেডে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি ডিজাইন করা সহজ কাজ নয়, তবে এসবের ফাঁকে ডিজাইন করার জন্য সময় বের করে নেয়। নিজের চিন্তা ভাবনাকে এমনভাবে সাজিয়ে নিয়েছে যেন কম সময়েই ডিজাইন করা যায়। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিন। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।